প্রিয় দর্শক, প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ আহমেদ। নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো সড়ক দুর্ঘটনা নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থশঙ্কর সাহা। পার্থশঙ্কর সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসলে কাল রাত থেকে আমাদের সবারই মন খারাপ। আপনি জানেন যে এখন আমরা যখন কথা বলছি দুপুর 1টা বাজে। গতকাল রাত 3টা থেকে দুপুর 1টা পর্যন্ত, অর্থাৎ এই 10 ঘন্টায় সারা দেশে সড়ক দুর্ঘটনায় 19 জনের প্রাণহানি ঘটেছে আর 15 জনের মতো আহত হয়েছে। তো এর মধ্যে কুমিল্লার পদুয়ার বাজারের ট্রেন এবং বাসের সংঘর্ষে 12 জন, ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে 3 জন এবং হবিগঞ্জে পিকআপ ভ্যান সড়ক দুর্ঘটনায় 4 জন মারা গেছে। এই বান্দরবানেও একটা দুর্ঘটনা আছে, কেউ নিহত হননি কিন্তু আহত হয়েছে, 48 জনের মতো আহত হয়েছে। তো এই যে 10 ঘন্টায় 19 জনের প্রাণহানি, এটা ঈদের যে আমেজ সেটাকে ম্লান করে দিয়েছে নিঃসন্দেহে। মানে এটা তো আমরা যখন ধরেন সংবাদ মাধ্যমে কাজ করি, সার্বক্ষণিকভাবে যখন নিউজগুলো নিচ্ছি আর কি অনলাইনে, আমরা তো ধরেন একটা উৎসবের আমেজের মধ্যে সারা দেশ আছে, আমরা আছি, আমরা কাজ করছি বটে, কিন্তু সেই আমেজটা আছে। কিন্তু এই ধরনের ঘটনা আমাদেরকে বিধ্বস্ত করে, আমাদের মন খারাপ করে দেয়। এবং আপনিও যেটা বলছিলেন যে আমাদের মানে উৎসবের আমেজটাই নষ্ট মানে হয়ে গেছে আর কি এখন পর্যন্ত, যেটা বলা যায়। এবং এখন এই যে ঈদ যাত্রাটা হয়েছিল, মোটামুটি হয়েছে, ঈদ যাত্রা নিয়ে নানা রকম দুর্ঘটনা সেখানেও ঘটেছে এবং সেখানে যাত্রা নিয়ে নানা রকম অভিযোগ আছে, বাড়তি ভাড়া নিয়ে। তারপরে বিশেষ করে উত্তরবঙ্গের যাত্রায় দীর্ঘ সময় চলে গেছে। এছাড়া সদরঘাটে আমরা দেখেছি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে, এই জিনিসগুলো দেখেছি। কিন্তু তারপরে একদম মানে রাতটা শেষ হয়নি, রাতটা পয়নি, উৎসবের রাতটা, সেখানে আমরা দেখলাম 12টা প্রাণ শেষ হয়ে গেল একটা দুর্ঘটনায়। তারপরে তো আরও কয়েকজন 19 জন সবশেষ মারা গেছে। এটা নিঃসন্দেহে একটা খুব, এবং এখন আমি যদি বলি যে আসলে এটা কেন মানে হচ্ছে, হয়তো আপনি আমার একটা প্রশ্ন নেন, আপনার এই প্রশ্নের মাধ্যমেই আপনি উত্তরটা দেন। ঠিক আছে। আমরা কুমিল্লায় দেখলাম যে পদুয়ার বাজার, এই পদুয়ার বাজারটা নানা কারণে আলোচিত, অতীতে অসংখ্য সড়ক দুর্ঘটনার কারণে, বিশেষ করে সড়ক দুর্ঘটনার কারণে। আচ্ছা, সেখানে অসংখ্যবার অতীতে এই রেল ক্রসিংয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। গতকাল রাত 2:55 যে অ্যাক্সিডেন্টটা হলো, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল যে ট্রেন, আর হচ্ছে চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন পরিবহন। তো ট্রেন তো স্বাভাবিকভাবে তার নিয়মেই আসবে, সেখানে গেটম্যান ছিল না। মূলত রেলের যে দায়িত্বশীল দুইজন থাকে গেটম্যান, তারা ওই চেকিংয়ে থাকেন। তারা আগেও হচ্ছে তারা আগে ট্রেনটাকে যেতে দিবে, তারপরে হচ্ছে বাসে তাকে অ্যালাউ করবে, যে সিগন্যাল দিবে। তারা সিগন্যাল কিন্তু দেয়নি, ঠিক আছে, অরক্ষিত রেখে তারা ওই জায়গায় ছিল না, যেই কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে এবং এত মানুষের প্রাণহানি ঘটেছে। এটা কি দায়িত্বে অবহেলা না? নিঃসন্দেহে এটা মানে, এবং এটা তো আজকের নতুন জিনিস না ভাই, যে আপনি দেখেন যে আমাদের এই যে রেলগেটের যে দুর্ঘটনা, তার কিন্তু প্রায় সব ক্ষেত্রে দেখবেন যে গেটম্যান যারা আছে তাদের দায়িত্ব মানে হীনতার জন্যই, দায়িত্বহীনতার ফসল দিতে হচ্ছে এই মানুষগুলোর জীবন দিয়ে। অনেক ঘটনা ঘটেছে, আমি এখন আর অতভাবে স্ট্যাটিস্টিক্স দিয়ে বলতে চাই না, কিন্তু অনেক ঘটনা ঘটে এবং তারা থাকে না, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে আবার সাবকন্ট্রাক্টে অন্যজনকে দেয়। মানে রহিমউদ্দিনের দায়িত্বে থাকার কথা, সে না থাকে হয়তো করিমউদ্দিনকে বলেছে তুমি আধা ঘন্টার জন্য বসো, আমি আসতেছি। এই ধরনের ঘটনা। এখানে আরো বিষয় আছে। আমি রোড সেফটি ফাউন্ডেশনের আপনার সঙ্গে কথা বলার আগে রোড সেফটি ফাউন্ডেশনের সঙ্গে কথা বললাম, এটা যোগাযোগ নিয়ে বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিয়ে তারা খুব গুরুত্বপূর্ণ কাজ করেন, একটা গবেষণা প্রতিষ্ঠান। তারা বলছে যে আমাদের যে 3200 রেলগেট আছে তার মধ্যে 2200ই হচ্ছে আপনার তাদের ভাষায় অবৈধ। অবৈধ এই অর্থে যে, এবং হচ্ছে 2200 মানে 82% রেলগেটের আসলে সেই ধরনের কোনো ব্যবস্থাপনা নেই আর। যেমন ধরেন এটা নিয়ে দুটো মন্ত্রণালয়ের যে সড়ক জনপথের সঙ্গে রেলওয়ের একটা ঝামেলা আছে, যে কেউ বলছে যে আমার সড়কের ভেতর দিয়ে গেছে, এটা আমার দায়িত্ব না, এটা রেলের দায়িত্ব, রেল বলছে আমার না তোমার। এই যে সমস্যাটা, এটার জন্য দোষারোপের একটা সংস্কৃতি। এবং তাদের গবেষণা বলছে যে অনেকেই আসলে তাদের যে প্রাপ্য সম্মানী এদেরকে অনেক সময় দেওয়া হয় না, সেখানে তারা এনকারেজড না থাকে না আর কি, মানে তারা উৎসাহিত হয় না এই কাজটা করার ক্ষেত্রে। এবং অনেকেই দেখেন ছোটখাটো কাজ করে কিন্তু ওর পাশে চায়ের দোকান ইত্যাদি মূলত সে চায়ের দোকান করে, আর যখন ট্রেনটা আসে সে তখন 5 মিনিটের জন্য সে তখন তো এই ধরনের। এবং আমরা এর মধ্যে শুধু এসব প্রত্যন্ত এলাকার কথা কি বলবেন, আমরা রাজধানীতেও দেখেছি এইরকম সময় অনেক সময় থাকে না আর কি,
হ্যাঁ, তো এটা তো একটা ভয়ানক আর এইগুলো মনিটরিং, এই যে ধরেন এখন আপনার সঙ্গে আমরা এই যে এখন এই কথাগুলো বলছি, দুর্ঘটনা ঘটে গেছে, এতগুলো প্রাণ গেছে, এই নিয়ে আমরা আলোচনা করব, সরকার তদন্ত কমিটি গঠন করবে, করেছে অলরেডি, 3টা তদন্ত তদন্ত কমিটি কমিটি অলরেডি গঠন হয়েছে। করেছে, দুইজনকে মানে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, 2 গেটম্যানকে। তো এগুলো করে টরে যাওয়া হবে, তারপর একটা নতুন আবার একটা দুর্ঘটনা ঘটবে, তখন আমরা সবকিছু ভুলে যাব। এটা একটা খুব মানে রূঢ় বাস্তবতা, এবং আমাদের মানে বিচারহীনতার যে সংস্কৃতি, বিশেষ করে এই যে পরিবহন খাতে, এটা একটা আমাদের একটা মহামারীর আকার ধারণ করেছে, যেটা থেকে আমাদের কোনো মুক্তি নাই, এখন পর্যন্ত মুক্তি ঘটে নাই আর কি, মুক্তির লক্ষণও দেখা যাচ্ছে না। দাদা, গতকালের এই মর্মান্তিক দুর্ঘটনার পরে রেলওয়ের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আর কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি 3 কার্য দিবসের মধ্যে তারা রিপোর্ট দিবে। আমরা দুর্ঘটনা ঘটলেই দেখি তদন্ত কমিটি হয়, তারপরে রিপোর্ট আলোর মুখ দেখে কিনা সেটা আপনিও ভালো জানেন, আমিও তো জানি। এই যে সঙ্গে সঙ্গে লোক দেখানো, দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, একটা তদন্ত কমিটি হলো, এগুলো সত্যিকার অর্থে বাস্তবায়ন হয় না কেন? হয় না, এটা এই পরিবহন খাতটা আপনি যদি একটা আবার আপনাকে পরিসংখ্যান দিই যে 5 লক্ষের বেশি হচ্ছে আপনার ফিটনেসবিহীন আমাদের যানবাহন আছে, তার মধ্যে 75,000 হচ্ছে বাস, ট্রাক, লরি। আচ্ছা, এই শহরে আমরা কি করছি, ধরেন আমরা দূষণের জন্য দায়ী করছি হচ্ছে ফিটনেসবিহীন গাড়িকে। একটা ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কোনো মানে এখন তুলতে পেরেছে আপনি বলেন? এত কথা বলা হলো, তার মানে কি একটা বিশাল শক্তি এগুলোর পেছনে আছে, যাদেরকে, এবং তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পায়। হ্যাঁ, এই পরিবহন খাতটা রাজনৈতিক, এবং যারা ফিটনেসবিহীন গাড়িগুলো চালায়, মানে 75,000, এটা তো ছোটখাটো কথা না, এবং তারা কাউকে কেয়ার করে না, এবং তাদের প্রতি কোনো নিয়ন্ত্রণ নাই কোনো সরকারের। তো সেজন্যই তো এই ঘটনাগুলো ঘটে, এবং আপনি দেখবেন যে এখানে যদি কারো শাস্তির ব্যবস্থাও করা হয়, আমরা অতীতেও দেখেছি, তাহলে কিন্তু সেই শাস্তিটা কোনোদিনও কার্যকর হয় না। যদি কোনো দায়ী সাব্যস্ত হন এর সঙ্গে জড়িত, তারও কিন্তু সেটা কার্যকর হয়েছে, আমি অন্তত দেখিনি। বাজিদ, আপনি দেখেছেন কিনা আমি জানি না, সম্ভবত আপনিও দেখেন নাই। তো এখন যখন রাজনৈতিক মানে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যখন তাদের কাছে মাথা নত করে থাকে, একটা মানে আইনের শাসন যখন এই জিনিসগুলো তো থাকে না, যখন মেনটেন করা হয় না, তখন তো এটা ঘটবে, এটাই তো স্বাভাবিক। দুর্ঘটনার পরে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তিনি কুমিল্লায় গেছেন, এবং তিনি বলেছেন যে, গণমাধ্যমের সামনে বলেছেন যে দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমার প্রশ্ন, 12 জন মানুষের প্রাণহানি ঘটেছে, তাদেরকে শুধু সাময়িক বরখাস্ত করা, এই অ্যাকশনটাই কি যথেষ্ট, নাকি এটা তো একটা অপরাধ, তাদের কারণে 12 জন মানুষ মারা গেল, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়ার কথা না? দেখেন, আমাদের মনে হয় কি যে এটা কিন্তু আবার একটা তদন্ত সাপেক্ষ বিষয়। আমরা তো প্রথম কথা ওই বলছি যে তারা দায়িত্বে মানে অবহেলা, নিঃসন্দেহে তাদের এটা আপাতত ওখানে মনে হচ্ছে, কিন্তু আমাদের ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা উচিত যে সত্যিকার অর্থেই একটা তদন্ত কমিটির যথাযথ, এবং তারা দোষী সাব্যস্ত হন কিনা। এই তদন্ত কমিটি যদি তদন্ত রিপোর্ট দিতে অনাদিকাল সময় নেয়, তাহলে কি সবাই বসে থাকবে? না না, তা না, কিন্তু কথা হচ্ছে যে আমরা এরপরেও আস্থা রাখতে চাই। আমাদের এত ধরনের সমস্যা আছে পরিবহন খাতের, বিশেষ করে দুর্ঘটনা নিয়ে, তারপরে আমরা আস্থা রাখতে চাই, আমাদের মন্ত্রী যে কথাটা বলেছেন তার প্রতি আস্থা রাখতে চাই, এবং আমরা দেখতে চাই যে এবার অন্তত একটা কার্যকর কিছু হচ্ছে। সেই পর্যন্ত আমরা কাউকে হয়তো দোষী সাব্যস্ত করবো না, অন্তত এখন পর্যন্ত মনে হচ্ছে তারা দায়িত্ব অবহেলা করেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত রিপোর্টটা না আসে, কিন্তু আমরা সেই রিপোর্টটার বাস্তবায়ন দেখতে চাই, এটা হচ্ছে বড় কথা। জি, আরও 2টি দুর্ঘটনা নিয়ে আমরা আলাপ করি। হবিগঞ্জে পিকআপ ভ্যান পড়ে গিয়ে, এই পিকআপ ভ্যানে মূলত হচ্ছে বাসাবাড়ি পরিবর্তনের যে আসবাবপত্র সেগুলো নিয়ে যাচ্ছিল, সেটি খাদে পড়ে যায়, সেখানে দুর্ঘটনায় 4 জন মারা গেছে। আর কিছুক্ষণ আগে ফেনীতে অ্যাম্বুলেন্স, বাস এবং মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ হয়, সেখানে 3 জন, এখন পর্যন্ত 3 জন মারা গেছে, 5 জন আহত আছে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেখানে একটা স্পিড ব্রেকার ছিল, সেই স্পিড ব্রেকারের ওখানে কিছু আবার রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, যেই বাসগুলো আসছিল সেগুলো স্পিড কম ছিল, তো পেছন দিকে দ্রুত গতির আরও কিছু বাস আসছিল, সেই বাসগুলো অ্যাম্বুলেন্স এবং অন্য বাস এবং মোটরসাইকেল এদের উপর মেরে দিয়েছে, এতে করে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এখানেও কিন্তু দায়িত্বের একটা বিষয় আছে। অবশ্যই, মানে আপনাকে বলি যে আপনি দেখেন যে ঈদযাত্রার সময় আমাদের নানা রকম সমস্যা থাকে, কিন্তু তারপরে আমাদের একটা মানে
মানে গণমাধ্যম থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সরকারের নানা দপ্তরের একটা আগ্রহ থাকে, তাদের কার্যক্রম থাকে, চোখে পড়ে আর কি, ঠিক আছে, যে এই যাত্রা হচ্ছে, এই জন্য এই ব্যবস্থা তারা নিয়েছে। কিন্তু ফেরার বেলায় ঠিক তার উল্টো, আপনি দেখবেন এখানে মনে হয় যে কারো কোনো দায় নাই, হ্যাঁ, কিন্তু ফেরার সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই যে কোটিখানিক বা তার বেশি মানুষ ঢাকা বাইরে চলে গেলেন, শুধু ঢাকার বাইরে কেন বলবো, এক জেলা থেকে আরেক জেলায় মানুষজন যাচ্ছে, যারা যাওয়া আসা করেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, তার ফেরার সময়টা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? ফেরার সময় কয়েকটা ঘটনা ঘটে, দেখেন যারা এই দুর্ঘটনা নিয়ে কাজ করেন তাদের সঙ্গে আমি কথা বলে দেখেছি, ফেরার সময় ধরেন নিম্ন আয়ের মানুষের কথা যদি আমি বলি, তারা যাওয়ার সময় অন্ততপক্ষে একটু হাতে পয়সা কড়ি থাকে, তখন তারা ভালো জায়গায় মানে ভালো কোনো যানবাহনে যে করে বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। ফেরার সময় হাতে অনেক সময় টাকা থাকে না, সেখানে কিন্তু কম্প্রোমাইজ করে তারা যত্রযত্র যানবাহনে চড়ে, এবং যত্রযত্র যানবাহনে শুধু চড়া নয়, এই সময়টাতে আঞ্চলিক পরিবহন, আপনি যতগুলো দুর্ঘটনা ঘটেছে দেখেন, আঞ্চলিক যে পরিবহনের সঙ্গে যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু বেশি দুর্ঘটনা কবলিত হয়েছে আর কি। তো ফেরার সময় আসলে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, সড়ক যোগাযোগের সঙ্গে যারা সংশ্লিষ্ট যারা দপ্তরগুলো আছে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, এক ধরনের গাছাড়া ভাব হয়ে থাকে, তারই একটা প্রতিফলন এই ঘটনাগুলো ঘটে। দাদা, আমাদের প্রথম আলো অনলাইনে ফেনীর যে দুর্ঘটনাটা ঘটেছে সেটি নিয়ে যে রিপোর্টটা হয়েছে আমি একটু পড়ে শুনি আপনাকে। আজ ভোর 4টার দিকে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে সেখানে স্থাপন করা স্পিড ব্রেকার পার হচ্ছিল। এ সময় পেছনে থাকা শ্যামলী পরিবহনের একটি বাসের চালকের সঙ্গে অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু হয়। এ সময় সেখানে যানবাহনের জটলা তৈরি হয়। ওই জটলায় কয়েকটি দ্রুতগতির বাস পরপর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যায়, গুরুতর আহত হন 6 জন। হাসপাতালে নেওয়ার পর তাদের একজনের মৃত্যু হয়। এ ঘটনায় 4টি বাস ও 2টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে 2 জন ব্যক্তির পরিচয় জানা গেছে। একজন হলেন ঢাকার লালবাগের সোহাগ, তার বয়স 23, এবং বাংলা মোটর, রাজধানীর বাংলা মোটর এলাকার মোহাম্মদ মোর্শেদ, তার বয়স 38 আছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান জানান, মহাসড়কের রামপুর এলাকায় সেতু মেরামতে নিয়োজিত ঠিকাদার ও সড়ক বিভাগের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা গাড়ির গতি নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার দিলেও দুর্ঘটনার সময় তদারকিতে ছিল না কেউ। আচ্ছা, দেখেন সেই একই কথা আর কি, যে আমাদের প্রশাসনিক গাফিলতি, হ্যাঁ, দায়িত্ব অবহেলা, এটাই আসলে বারবার করে আসছে আর কি। এটা তো তার স্পষ্ট প্রমাণ এখন পর্যন্ত, অন্ততপক্ষে আমাদের প্রতিবেদন অনুযায়ী সেটাই প্রমাণিত। তার মানে আমরা একটা জিনিস আমরা সামারি টানতে পারি যে এই ধরেন ঈদ তো একটা উৎসব, শুধু ঈদ না, যে কোনো আনন্দ মুখর পরিবেশ বা উদযাপন যেটাই হোক না, সরকারি ছুটি থাকে, ওই সময় এই দায়িত্ব অবহেলার ঘটনাটা বেশি থাকে এবং সড়ক দুর্ঘটনা ঘটে এবং মানুষের প্রাণহানি ঘটে। সেটাই। এবং আরেকটা কথা বললাম যে আমরা যাত্রার সময় শুরুটাতে যা করি সেখানে নানা রকম আমাদের সীমাবদ্ধতা থাকে, নানা রকম ঝামেলা থাকে, কিন্তু ফেরারটা আমরা একেবারে ইগনোর করি। ফেরারটার দিকে আমাদের এটা গাছাড়া একটা ভাব থাকে, এবং এটা দায়িত্বের চরম অবহেলা থাকে। হ্যাঁ, অনেকে ছুটির ইয়েতে থাকেন, আমি যেতে, কিন্তু যারা যে দায়িত্বগুলো পালন করছেন তার তো যাত্রার সময় কি শেষ কি দুটো সময় তো তাদের থাকা উচিত, এবং তার তো একটা পরিকল্পনা থাকা উচিত। এটা আদৌ আছে কিনা সেটা আসলে ভাবনার বিষয়। আমরা আশা করব নতুন রাজনৈতিক সরকার এসেছে, তারা এই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনবেন এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেবেন, এবং যে বিদ্যমান যে আইন আছে আইনের অবশ্যই সংশোধন তারা করবে। সেটাই বাজেতে এই প্রত্যাশা তো আমাদের সবারই আছে এবং থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে বিশ্লেষণ করার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম প্রথম আলো সহকারী বার্তা সম্পাদক পার্থশঙ্কর সাহার সঙ্গে। আমরা আলাপ করছিলাম সড়ক দুর্ঘটনা নিয়ে এবং এর প্রতিকার কিভাবে করা যায় সেটি নিয়ে। নির্বাচিত খবর আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।